ওকে, আমরা ফেসবুক লাইভ স্পেশাল ম্যাথমেটিক্স ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হুসাইন আহমেদ। আজকে আমরা ম্যাথের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলাপ আলোচনা করব। তো শুরু থেকে আলোচনাগুলো আমরা আসলে একটা টাইপের পর একটা টাইপের পর একটা টাইপ আমরা একটা সিকোয়েন্স মেনটেন করব। এই জন্য প্রথম থেকে যারা আছি তারা প্রথম থেকে একদম পুরোপুরি ব্যাপারটা ভালো মতন বুঝে যদি আস্তে আস্তে সামনে আগাতে থাকে তাহলে আমাদের কাজটা খুব বেশি সহজ হয়ে যাবে, বা ম্যাথমেটিক্স প্রত্যেকটা জিনিস আমরা খুব সহজে বুঝতে পারবো। তো আমাদের টার্গেট আছে আজকে আমরা দ্বিপদী চ্যাপ্টারটা শেষ করব। তো আমি কতগুলো ব্যাপার লিখে ফেলি একটু, যে a প্লাস বি পাওয়ার 0 ইকুয়াল টু 1, a প্লাস বি পাওয়ার 1 ইকুয়ালস টু a প্লাস বি, a প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস বি কিউব ইকুয়ালস টু হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব। ওকে, এখানে আমরা যে জিনিসগুলো লিখেছি এখানে দেখা যাচ্ছে আমি টোটাল সমীকরণ লিখেছি চারটা। এই চারটা সমীকরণের মধ্যে যে a প্লাস বি যে টার্মগুলো আছে, অর্থাৎ সমীকরণের বাম পক্ষ যেগুলো জিনিস আমরা লিখেছি, এই বাম পক্ষ প্রত্যেকটা হচ্ছে দ্বিপদী, কেননা দুইটা করে পদ আছে, আর পদ দুটা হচ্ছে a এবং b, তাহলে দুইটা করে পদ আছে, সেটা হচ্ছে দ্বিপদী। এবং ডান পাশে যা লিখেছি আমরা হচ্ছে এই দ্বিপদীটাকেই একটু বিস্তার করেছি, তার মানে ডান পাশের জিনিসটাকে আমরা বলবো হচ্ছে বিস্তৃতি। তার মানে পুরো যে সমীকরণটা দাঁড়াচ্ছে হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। ওকে, আমাদের দ্বিপদীতে হচ্ছে টোটাল দুইটা চ্যাপ্টার আছে। প্রথম যে চ্যাপ্টারটা তাকে আমরা বলি সসীম দ্বিপদী, এবং 2 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে অসীম দ্বিপদী। ওকে, তাহলে প্রথমে টাইপ 1 যেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব, টাইপ 1 আমরা আলোচনা করব হচ্ছে পদ সংখ্যা। পদ সংখ্যা অর্থাৎ আমরা দ্বিপদীকে বিস্তার করব, মোট কতগুলো পদ হবে। তাহলে আমরা একটু খেয়াল করি যে আমার দ্বিপদীর পাওয়ার যখন 0 তখন পদ হইছে একটা, যখন দ্বিপদীর পাওয়ার হচ্ছে 1 তখন পদ হয়েছে দুইটা, যখন দ্বিপদীর পাওয়ার 2 তখন পদ হচ্ছে একটা, দুইটা, তিনটা। তাহলে যখন দ্বিপদীর পাওয়ার কিউব তখন পদ হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে দ্বিপদীর পাওয়ার যদি 3 হয় পদ হয় চারটা, 2 হলে পদ হয় তিনটা, তাহলে 100 হলে পদ হবে কয়টা? অবশ্যই 101টা। তার মানে আমরা এক নম্বর একটা ইনফরমেশন শিখলাম, সেটা হচ্ছে x প্লাস ওয়াই টু দি পাওয়ার যদি হয় n, তবে এর বিস্তৃতিতে পদ সংখ্যা হবে হচ্ছে n প্লাস 1, অর্থাৎ পাওয়ার যা থাকবে পদ সংখ্যা তার চাইতে একটা বেশি হবে। এখন 2 নম্বর আমরা আরেকটা ব্যাপার দেখি, যদি আমি লিখতাম a প্লাস বি প্লাস সি স্কোয়ার, তাহলে আমরা কেবল যেটা শিখলাম সেটা হচ্ছে দ্বিপদীর পাওয়ার যখন 2 তখন পদ হতে হচ্ছে তিনটা, তাহলে আমার এখানে দ্বিপদীর পাওয়ার 2 আছে, তিনটা হওয়ার কথা আমি এতক্ষণে যা শিখেছি। তাহলে এটার একটু বিস্তার করে দেখি, আমাদের মুখস্থ আছে এই জিনিসটা a প্লাস বি প্লাস সি স্কোয়ার দ্বারা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ দ্বিপদীর পাওয়ার আছে 2 বাট বিস্তৃতিতে পদ সংখ্যা হচ্ছে 6টা। তার মানে আমার n প্লাস 1 তত্ত্ব এখন আর কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কেননা জিনিসটা দ্বিপদী না, জিনিসটা হয়ে গেছে কত? ত্রিপদী, কেননা ভিতরে তিনটা আছে। তার মানে আমার n প্লাস 1 এর তত্ত্ব চলবে শুধুমাত্র যখন ভিতরের পদ দুইটা। তার মানে আমরা আরেকটা জিনিস শিখে নিই, সেটা হচ্ছে 2 নম্বর ইনফরমেশন, x প্লাস ওয়াই প্লাস ডট 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 পাওয়ার হচ্ছে n, আর ডট ডট বলতে বোঝাচ্ছি আমাদের দ্বিপদীর ভিতরে অনেকগুলো পদ আছে। তো ধরে নিচ্ছি আমরা ভিতরে r সংখ্যক পদ আছে, তাহলে এর বিস্তৃতিতে পদ সংখ্যা হবে n প্লাস r মাইনাস 1 cr মাইনাস 1। এটা মনে রাখার জন্য একটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে উপরেও দেখো n প্লাস r মাইনাস 1, নিচেও r মাইনাস 1, তার মানে উপরেও r মাইনাস 1 আছে, নিচেও r মাইনাস 1 আছে। সো এই তথ্য অনুযায়ী আমরা একটা এক্সাম্পল নিই, 4x স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 3 প্লাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার হচ্ছে 14। কোশ্চেন এত এর বিস্তৃতিতে কতগুলা পদ হবে? তাহলে দেখো তো আমাদের দ্বিপদীর ভিতরে মোট পদ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে আমাদের r এর ভ্যালু 4 আর পাওয়ার হচ্ছে 14, তার মানে 14 প্লাস 4 মাইনাস 1 c4 মাইনাস 1, তাহলে 14 অর্থাৎ 17 c3, মোট এতগুলা পদ হবে। তার মানে আমাদের ব্যাপারটা দ্বিপদী হোক, ব্যাপারটা ত্রিপদী হোক আর বহুপদী হোক, অসুবিধা নাই। আমরা এখন বিস্তারে কতগুলা পদ হবে খুব সহজেই বলতে পারবো, অর্থাৎ দুইটা ইনফরমেশন আমরা শিখে ফেলেছি। এখন আমরা একটু এই দ্বিপদীর দিকে তাকাই। এই দ্বিপদীর দিকে যদি তাকাই, আমরা 3 নম্বর ব্যাপারটা দেখি, a প্লাস বি পাওয়ার হচ্ছে কিউব, তার মানে দ্বিপদীর পাওয়ার হচ্ছে 3। তাহলে ঘটনা কি ঘটতেছে?
আমার প্রথম যে পদ, পদের পাওয়ার 3, অর্থাৎ দ্বিপদীর যা পাওয়ার আমার পদের পাওয়ার তাই, অর্থাৎ দ্বিপদীর যা পাওয়ার আমার পদের পাওয়ার তাই, অর্থাৎ প্রথম পদের পাওয়ার সেম, অর্থাৎ 4 হলে 4, 5 হলে 5, তাহলে দ্বিপদীর পাওয়ার হচ্ছে কিউব, সো প্রথম পদের পাওয়ার হচ্ছে কিউব। এরপর দেখি এরপর পরের স্টেপে কত হয়েছে, পরের স্টেপে 2, অর্থাৎ ছিল 3 হয়ে গেছে 2, তারপরে কমেছে কত, 1 কমেছে। তো এরপরেরটা দেখি আরো 1 কমেছে, অর্থাৎ এর পাওয়ার ছিল এখানে 2 হয়ে গেছে 1, আরো 1 কমেছে। তারপরের পদে কিন্তু এখানেও একটা এ আছে, এর পাওয়ার 0, অর্থাৎ আমরা কি বুঝতেছি, দ্বিপদীর পাওয়ার যা প্রথম পদের সেই পাওয়ার, দেন স্টেপ বাই স্টেপ এক এক করে কমতে থাকবে, আর যেখানে দিয়ে পাওয়ার শূন্য হয়ে যাবে ওইখানে দ্বিপদীটা থেমে যাবে। তাহলে একটু ব্যাপারটা দেখো তো, আমরা যদি বলতাম a প্লাস বির পাওয়ার -3, যদি বলতাম -3, তাহলে আমার প্রথম পদের পাওয়ার হতো -3, তাহলে পরের পদে কত কমে যেত, অবশ্যই 1 কমে যেত। তাহলে -3 থেকে যদি 1 কমে যায় তাহলে হয়ে যেত -4, তাহলে তারপরের পদে যদি আরো 1 কমে যেত হতো -5, তারপরের পদে যদি আরো 1 কমে যেত -6। তাহলে এরকম বলতো একটা নেগেটিভ সংখ্যা থেকে যদি এক এক করে কমতে থাকে কখনো শূন্য হবে, কোনোদিনও শূন্য হবে না, অর্থাৎ দ্বিপদীটা কখনোই থামবে না। তাহলে পদ সংখ্যা কত হবে, অবশ্যই পদ সংখ্যা হবে অসীম। তার মানে আমরা বুঝছি দ্বিপদীর ঘাত যদি নেগেটিভ হয় পদ সংখ্যা অসীম। তাহলে দেখো তো ব্যাপারটা পাওয়ার 3 না, পাওয়ারটা আমি যদি বলতাম 3/2, তাহলে প্রথম পদের পাওয়ার হতো 3/2, তারপরের পাওয়ার হচ্ছে 3/2 থেকে 1 কমে যেত, তারপরের পদে আরো 1 কমতো, আরো 1 কমতো। তুমি বলো তো একটা ভগ্নাংশ নাম্বার থেকে তুমি যদি এক এক করে বিয়োগ করতে থাকো, অর্থাৎ একটা ভগ্নাংশ থেকে তুমি বিয়োগ করতেছো আস্তে আস্তে একটা করে পূর্ণ সংখ্যা, তাহলে কখনো 0 হওয়ার চান্স আছে, কখনোই 0 হওয়ার চান্স নাই। তার মানে সেক্ষেত্রেও বিস্তারে কতগুলো পদ হতো, অসীম সংখ্যক পদ হতো। অর্থাৎ দ্বিপদীর পাওয়ার যদি ঋণাত্মক হয় অথবা ভগ্নাংশ হয় সেক্ষেত্রে পদ সংখ্যা হবে অসীম। এই জন্য আমরা বলেছিলাম আমাদের দ্বিতীয় যে চ্যাপ্টার আছে অসীম দ্বিপদী, দ্বিতীয় চ্যাপ্টারে দেখবা প্রত্যেকটা দ্বিপদীর পাওয়ার হয় ঋণাত্মক আছে না হয় ভগ্নাংশ আছে। তার মানে আমাদের টাইপ 1-এ পদ সংখ্যা নির্ণয় ছিল, সেক্ষেত্রে দ্বিপদী হোক, ত্রিপদী হোক, বহুপদী হোক, পাওয়ার ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা, অপূর্ণ সংখ্যা যাই হোক না কেন আমরা এখন পদ সংখ্যা বলতে পারি। এখন টাইপ 2-তে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব টাইপ 2-তে, সেটা হচ্ছে সসীম দ্বিপদীর বৈশিষ্ট্য। সসীম দ্বিপদীর বৈশিষ্ট্য। এখন আমরা বোর্ডে যে জিনিসগুলা লিখে রেখেছি এই জিনিসগুলো সবই সসীম দ্বিপদী। তাহলে সসীম দ্বিপদী হতে হলে পাওয়ার অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে আমরা যে সসীম দ্বিপদী অর্থাৎ প্রথম চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে, তো আমরা কতগুলা বৈশিষ্ট্য পড়বো, এই বৈশিষ্ট্যগুলো আমরা এই যে কয়েকটা সসীম দ্বিপদী লিখে রেখেছি এই কয়টা দ্বিপদী থেকেই আমরা আমাদের জন্য দ্বিপদীর আমরা টোটাল বৈশিষ্ট্য শিখবো হচ্ছে চারটা বৈশিষ্ট্য, এবং আমাদের এখানে 4টা দ্বিপদী লেখা আছে। এই 4টা দ্বিপদী থেকে আমরা 4টা বৈশিষ্ট্য পড়বো, এবং এই 4টা বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করবে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা কত সহজে সলভ করতে পারবো। এবং মজার বিষয় হচ্ছে এই 5টা বৈশিষ্ট্য যদি তুমি বুঝে ফেলো তাহলে তোমার কোনো সূত্র মুখস্থ করা লাগবে না, কোনো r+1 তম পদ NCR a⁴n এইগুলা কিছুই লাগবে না, জাস্ট 4টা বৈশিষ্ট্য দিয়ে আমরা সব অঙ্ক করে ফেলবো। ঠিক আছে, তার বৈশিষ্ট্য নাম্বার 1, 1 নাম্বার বৈশিষ্ট্য, সবাই একটু খেয়াল করি। বৈশিষ্ট্য নাম্বার 1 অর্থাৎ 1 নাম্বার বৈশিষ্ট্য আমি কি বলতেছি দেখো তো। আমাদের ব্যাপারটা ছিল a প্লাস বি পাওয়ার কিউব, প্রথম পদে ছিল a কিউব। আসলে এইখানে কিন্তু একটা বি আছে, ব্যাপারটা হচ্ছে বির পাওয়ার 0। এইখানেও কিন্তু একটা a আছে, এর পাওয়ার 0। এইখানেও একটা বি আছে, বির পাওয়ার 0। এইখানে একটা a আছে, এর পাওয়ার 0। তাহলে দেখো আমরা 1 নাম্বার বৈশিষ্ট্য আসলে ব্যাপারটা কি। 1 নাম্বার বৈশিষ্ট্য আমাদের দ্বিপদী ছিল a প্লাস বির কিউব, অর্থাৎ দ্বিপদীতে যে দুইটা পদ আছে এই দুইটা পদ হচ্ছে কে a আর b। দেখো তো আমাদের বিস্তারে যতগুলা পদ হয়েছে সব কয়টা পদেই a আর b আছে কিনা, অবশ্যই আছে, এবং তারা কিভাবে আছে, গুণ আকারে আছে। তার মানে আমরা ব্যাপারটা দাঁড়াচ্ছে দ্বিপদীর ভিতরে যে পদগুলো থাকবে বিস্তারের প্রতিটি পদে তারা গুণ আকারে থাকবে, অর্থাৎ 1 নাম্বার বৈশিষ্ট্য তারা গুণ আকারে থাকবে,
এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, গুণ আকারে থাকবে। আমি টোটাল 4টা বৈশিষ্ট্য দিয়ে এই অধ্যায়ের সব অঙ্ক করে ফেলবো, এই জন্য 4টা বৈশিষ্ট্য। তার 1 নাম্বার বৈশিষ্ট্য, দ্বিপদীর পদগুলো বিস্তারের প্রতিটি পদে গুণ আকারে থাকবে। এবার 2 নাম্বার বৈশিষ্ট্য, দেখো তো আমার দ্বিপদীর পাওয়ার কত। লাস্টেরটা আমরা এক্সাম্পল দিচ্ছি। আমার দ্বিপদীর পাওয়ার হচ্ছে কিউব। দেখো তো প্রথম পদে যে দুইজন গুণ আকারে আছে, প্রথম পদে যে দুইজন গুণ আকারে আছে তাদের পাওয়ারের যোগফল কত? একজনের 3, একজনের 0। তার মানে 3 আর 0 গুণ যোগফল কত? 3। এইখানে দেখো একজনের 2, একজনের 1, যোগফল 3। এইখানে একজনের 1, একজনের 2, যোগফল 3। এইখানে একজন 0, একজন 3, যোগফল 3। আবার উপরেরটা দেখি, দ্বিপদীর পাওয়ার হচ্ছে 2। প্রথম জনেরটা 2, তারপরেরটা 0। 2 আর 0 যোগফল 2, 1 আর 1 এর যোগফল 2, 0 আর 2 যোগফল 2। তার মানে আমরা একটা বৈশিষ্ট্য আবিষ্কার করে ফেলেছি এখানে। অর্থাৎ 1 নাম্বার বৈশিষ্ট্য তারা গুণ আকারে থাকবে, এবং 2 নাম্বার বৈশিষ্ট্য তাদের যে ঘাতের যোগফল, তাদের যে ঘাতের যোগফল, এই যোগফল হবে দ্বিপদীর ঘাতের সমান। দ্বিপদীর ঘাতের সমান অর্থাৎ a প্লাস বি টু দি পাওয়ার যদি 7 হয়, এর বিস্তৃতিতে a কিউব b4, বলো তো এটা পাওয়া যাবে কিনা? a কিউব b4। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য a আর b তারা গুণ আকারে আছে, ক্লিয়ার। 2 নাম্বার বৈশিষ্ট্য তাদের ঘাতের যোগফল 7, দ্বিপদীর ঘাত 7, সো ঠিক আছে, এই পদ পাওয়া যাবে। বলো তো a4b কিউব, এটা পাওয়া যাবে কিনা? এটাও পাওয়া যাবে। 4 আর 3 যোগফল 7। বলো তো a কিউব b কিউব, এটা পাওয়া যাবে কিনা? দুইজন গুণ আকারে আছে, 1 নাম্বার বৈশিষ্ট্য ঠিক আছে। 2 নাম্বার বৈশিষ্ট্য দুইজনের যোগফল 6, বাট আমার দ্বিপদীর ঘাত 7, তার মানে এটা পাওয়া কোনো মতেই যাবে না, সো এই পদটা পাওয়া যাবে না। বলতো এরপর 4b এর পর 4, এটা পাওয়া যাবে কিনা? তাহলে দুইটার যোগফল 8, আমার দ্বিপদীর ঘাত 7, সো ম্যাচ করতেছে না, সো এটাও পাওয়া যাবে না। অর্থাৎ 2 নাম্বার বৈশিষ্ট্য যেটা আমরা শিখলাম, 2 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার বৈশিষ্ট্য তারা গুণ আকারে থাকবে, এবং 2 নাম্বার বৈশিষ্ট্য তাদের ঘাতের যোগফল হবে দ্বিপদীর ঘাতের সমান। এবার 3 নাম্বার বৈশিষ্ট্য, দেখো তো আমার দ্বিপদীর পাওয়ার হচ্ছে 3, প্রথম পদের পাওয়ার হচ্ছে 3 এবং দ্বিতীয় পদেরটা 0। এর পরের পদে দেখো 3 1 কমে গিয়েছে এবং b 0 ছিল 1 বেড়ে গিয়েছে। তারপরে দেখো এই 2 আরো 1 কমেছে, এই b এর পাওয়ার আরো 1 বেড়েছে। তারপরের পদে এই এর পাওয়ার আরো 1 কমেছে, b এর পাওয়ার আরো 1 বেড়েছে। এর মানে ব্যাপারটা এরকম, একটা পদের পাওয়ার থাকবে একদম একনি পয়েন্টে, আর একটা পদের পাওয়ার থাকবে একদম নিচে। এরপরে এটা এক স্টেপ কমবে, এটা এক স্টেপ বাড়বে, এক স্টেপ কমবে, এক স্টেপ বাড়বে। এইভাবে করে করে ও যখন ডাউনে চলে যাবে আর ও একটি পয়েন্টে চলে যাবে, আমার দ্বিপদীটা শেষ হয়ে যাবে। তাহলে 2 নাম্বার বৈশিষ্ট্য অনুযায়ী আমি একটা ব্যাপার লিখে ফেলি, দেখো a x প্লাস y টু দি পাওয়ার 5 যদি হতো, x প্লাস y টু দি পাওয়ার 5, তাহলে প্রথম পদ হতো, প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ, দ্বিতীয় পদের পাওয়ার সর্বনিম্ন। এরপরেরটা দেখো, এরপরেরটা হতো ওর পাওয়ার 1 কমে যাবে আর পরেরটার পাওয়ার 1 বেড়ে যাবে। তারপরে আরো 1 কমে যাবে, আরো 1 কমে যাবে, আরো 1 বেড়ে যাবে। তারপরে x এর ঘাত আরো 1 কমে গেল, y এর ঘাত আরো 1 বেড়ে গেল। তারপরেরটা x y4, দেন x0 y5, y5, সাথে সাথে আমাদের দ্বিপদীটা কমপ্লিট। তার মানে ব্যাপারটা আমরা বুঝছি, 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে 1 করে কমবে এবং 1 করে বাড়বে, 1 করে কমবে, 1 করে বাড়বে, আস্তে আস্তে সামনে আগাতে থাকবে। তাহলে 3 নাম্বার পদ, 3 নাম্বার বৈশিষ্ট্য ক্লিয়ার। এবার দেখো তো আমরা লাস্টে যে দ্বিপদীটা লিখেছি, এই দ্বিপদীর বিস্তারটা আমার লেখা কমপ্লিট কিনা। দেখো তো কমপ্লিট কিনা? অবশ্যই কমপ্লিট না, কেননা আমরা এখনো সহগ দিই নাই। সো সহগ দেওয়ার ট্রাই করি। আর এইটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, 4 নাম্বার যে বৈশিষ্ট্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো তো আমি একটা জিনিস লিখি, a স্কোয়ার বি, একটা জিনিস লিখলাম a স্কোয়ার বি। দেখো তো এই a স্কোয়ার বি কে আমি যদি a a b লিখি, তাহলে মাইন্ড করতে a a b, এই a a b এর মানে a স্কোয়ার বি। এটাকে আমরা একটু বিন্যস্ত করে ফেলি, বিন্যাস করে ফেলি। দেখো তো তাহলে ম্যান আছে কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 3 জন ম্যান আছে, সো 3 ফ্যাক্টোরিয়াল। আর এ আছে 2 জন, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে 3। তার মানে আমার দাঁড়াচ্ছে a স্কোয়ার বি এর বিন্যাস সংখ্যা কত? 3। a স্কোয়ার বি এর বিন্যাস সংখ্যা কত? 3। a স্কোয়ার বি এর বিন্যাস সংখ্যা হচ্ছে 3। এইবার দেখো তো এই বিস্তারের মধ্যে আমি যেটা লিখেছিলাম এইটাই a স্কোয়ার বি কিনা?
তাহলে a স্কয়ার b এর বিন্যাস সংখ্যা 3, a স্কয়ার b এর এখানে সহগ কত? a স্কয়ার b এর সহগও 3। তার মানে আমাদের একটা মজার বৈশিষ্ট্য পেয়ে গিয়েছি, সেটা এতদিন হয়তোবা আমরা অনেকেই জানতাম না। সেটা আসলে সহগ ইকুয়াল টু পদের বিন্যাস, সহগ ইকুয়াল টু পদের বিন্যাস। অর্থাৎ যার সহগ নির্ণয় করব আমরা তার বিন্যাস বলে দিব হচ্ছে তার সহগ। কথা সবাই বুঝছি কিনা এটা? তাহলে বলেন এটা বুঝছি। তাহলে আমাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা গুণাকারে থাকবে, 2 নাম্বার বৈশিষ্ট্য তাদের সহগের যোগফল হবে তাদের ঘাতের যোগফল হবে দ্বিপদীর ঘাতের সমান, 3 নাম্বার বৈশিষ্ট্য এক করে কমবে, এক করে বাড়বে, এক করে কমবে, এক করে বাড়বে। আর 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সহগ ইকুয়াল টু কি? পদের বিন্যাস। ওকে, তাহলে ব্যাপারটা আমরা সবাই বুঝছি নাকি বুঝি নাই? তাহলে অবশ্যই আমি ধরে নিচ্ছি এটা আমরা বুঝে গিয়েছি। তাহলে দেখেন এখন আমাদের অঙ্ক কিভাবে হয়, অর্থাৎ আমরা এই 4টা বৈশিষ্ট্য দিয়ে এই অধ্যায়ের সবগুলো অঙ্ক করে ফেলবো। 1 নাম্বার আমরা কেস 1 সলভ করব। ধরে নিচ্ছি আমাদের ব্যাপারটা এরকম আসছে, 2x + 3y টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে x কিউব y4 এর সহগ কত? x কিউব y4 এর সহগ কত? এটা আমাদের কেস 1। অর্থাৎ 2x + 3y পাওয়ার 7 এর বিস্তৃতিতে আমি x কিউব y4 এর সহগ চাচ্ছি। তাহলে দেখো আমরা বৈশিষ্ট্য দিয়ে অঙ্কটা কিভাবে সলভ করে ফেলি। তাহলে আমরা ব্যাপারটা একটু ভালো মতন খেয়াল করার ট্রাই করি। 1 নাম্বার বৈশিষ্ট্য দ্বিপদীর পদ সমূহ গুণ আকারে থাকবে, অর্থাৎ 2x 3y এরা গুণ আকারে থাকবে, 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য এদের ঘাত আমি এমন ভাবে দিব যেন না ঘাতের যোগফল হবে দ্বিপদীর ঘাতের সমান। তাহলে আমাদের দ্বিপদীর ঘাত হচ্ছে 7, তাহলে দুইজনের পাওয়ার আমি এমন ভাবে সেট করব যেন তাদের যোগফল হয় 7। তাহলে দেখো তো আমাদের x বরাবর চাচ্ছি 3, y বরাবর চাচ্ছি 4, তাহলে আমি এইখানে দিয়ে দিলাম 3, এইখানে দিয়ে দিলাম 4। তাহলে দেখো তো x কিউব y4 হয়েছে এবং দুইজনের ঘাতের যোগফল 7 হয়েছে। বলতো আমি পাওয়ার দিয়ে ফেলেছি, আমার কাজ কি কমপ্লিট না আগে সহগ দিতে হবে? আর আমরা 4 নাম্বার বৈশিষ্ট্যই শিখেছিলাম। 1 নাম্বার বৈশিষ্ট্য তারা গুণ আকারে থাকবে, 2 নাম্বার বৈশিষ্ট্য তাদের যোগফল হবে দ্বিপদীর ঘাতের সমান, এবং 4 নাম্বার বৈশিষ্ট্য হবে সহগ ইকুয়াল টু বিন্যাস সংখ্যা। তাহলে আমাদের 2x আছে 3টা, 3y আছে 4টা, তার মানে বিন্যাস সংখ্যা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। এইটাই হবে আমাদের ওই নির্দিষ্ট পদ যে পদের সহগ আমি চাই। তাহলে দেখো সহগ ইকুয়াল টু লেখা যাবে 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 কিউব ইন্টু 3 4, 2 কিউব এই যে 2 কিউব এন্ড 3 4 ইন্টু x কিউব y4। তার মানে এইখানে যে জিনিসটা থাকতেছে x কিউব y4 বাদে যে জিনিসটা থাকতেছে এটাই হচ্ছে আমাদের সহগ, এটাই সহগ এবং এটাই অ্যান্সার। এখন কোশ্চেন আসতে পারে, এখানে একটা কোশ্চেন যে ঢাকা ইউনিভার্সিটির জন্য যারা পরীক্ষা দিবা তাদের তো এখানে কোনো ক্যালকুলেটর থাকবে না। যেহেতু ক্যালকুলেটর থাকবে না, এই ক্যালকুলেশন আমরা কিভাবে করব? কিভাবে ক্যালকুলেশন করব? দেখো আমরা একটু সহজে ক্যালকুলেশনটা করে ফেলি এবং আমাদের আসলেই ক্যালকুলেটর লাগবে না। দেখো আমাদের উপরে আছে 7 ফ্যাক্টোরিয়াল, নিচে আছে 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, 2 কিউব এবং 3 পাওয়ার আছে 4। দেখো তো 7 ফ্যাক্টোরিয়াল এই কথার মানে কি? 1 থেকে 7 পর্যন্ত গুণ। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে 4 পর্যন্ত গুণ। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে 3 পর্যন্ত গুণ। তাহলে দেখো তো 7 ফ্যাক্টোরিয়াল যদি হয় 1 থেকে 7, 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 থেকে 4, তাহলে এই 4 ফ্যাক্টোরিয়াল কিন্তু উপর থেকে 1 থেকে 4 পর্যন্ত কেটে নেবে। তাহলে উপরে থাকবে কত? 1 থেকে 4 পর্যন্ত যদি কেটে নেয় তাহলে উপরে থাকবে হচ্ছে 5 6 7 আর নিচে থাকবে 3 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 2 ইন্টু 3, এখানে 2 কিউব মানে হচ্ছে 8, 3 পাওয়ার হচ্ছে 4, 3 পাওয়ার 4 হচ্ছে আমরা এইভাবে লিখি 3 ইন্টু 3 কিউব হচ্ছে 27। এই 3 আমি কেটে দিলাম, এই 2 এইটাকে কেটে দিলাম 4। এখন দেখো তো জিনিসটা কি থাকলো? 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু 27। এই গুণ করার জন্য কিন্তু আমাদের আর ক্যালকুলেটর লাগবে না। আমরা এটার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, এটা কিন্তু আমাদের 9 ঘরের নামতা পারলেই সব অঙ্ক হয়ে যায়। তার মানে আমাদের আসলে ক্যালকুলেটর দরকার নাই, ফ্যাক্টোরিয়ালের ক্যালকুলেশনেও ক্যালকুলেটর দরকার নাই, এনপিআর এনসিআর এও ক্যালকুলেটর দরকার নাই, আমরা এইভাবে অঙ্ক সলভ করে ফেলতে পারবো। তার মানে আমরা বুঝছি যে দ্বিপদীর সব অঙ্ক করার জন্য বৈশিষ্ট্য জানা লাগবে আমাদের 4টা। দেন আমরা কেস 2 তে চলে যাই। ওকে,
আমরা আরেকটা অঙ্ক নিয়ে ফেলি কেস 2 তে। অঙ্কটা এরকম আসছে, ধরে নিচ্ছি অঙ্কটা আসছে এরকম যে এক্স 2x স্কোয়ার প্লাস 3/x 2x স্কোয়ার প্লাস 3/x ইকুয়াল পাওয়ার হচ্ছে 12, পাওয়ার 12 এর বিস্তৃতিতে এত এর বিস্তৃতিতে আমার কোশ্চেন হচ্ছে x পাওয়ার 9 এর সহগ কত, x পাওয়ার 9 এর সহগ কত, x পাওয়ার 9 এর সহগ কত। দেখো আমরা এই অঙ্কের সাথে খুব বেশি পরিচিত, আর এইটা যদি আমরা ভালো মতন বুঝি তাহলে আমাদের পরবর্তী অঙ্কগুলো খুব বেশি সহজ হয়ে যাবে। দেখো আমাদের বৈশিষ্ট্য ছিল, 1 নাম্বার বৈশিষ্ট্য ছিল তারা গুণ আকারে থাকবে, তার মানে 2x স্কোয়ার আর হচ্ছে 3/x তারা গুণ আকারে থাকবে। তো তাদেরকে গুণ আকারে দিয়ে ফেলি, কোনো অসুবিধা নেই, 1 নাম্বার বৈশিষ্ট্য কমপ্লিট। এখন কথা 2 নাম্বার বৈশিষ্ট্য, তাদের পাওয়ার আমি এমন ভাবে দিব যেন পাওয়ারের যোগফল দ্বিপদীর ঘাতের সমান হয়। তার মানে এই দুই জায়গাতে আমি এমন পাওয়ার দিব তাদের যোগফল হতে হবে 12, এবং যোগফল শুধু 12 হলেই হবে না, এইখানে যে দুইটা x আছে x এর পাওয়ার সূচক করলে যেন x⁹9 পড়ে থাকে, কেননা আমরা x⁹9 এর সহগ চাই। তার মানে দুইটা x এর পাওয়ার সূচক করব, এমন ভাবে সূচক করব যেন x এর পাওয়ার 9 পড়ে থাকে। তাহলে এই কাজটা আমরা একটু ভালো মতন করার জন্য আমরা একটা কাজ করি, আমি জানি না এর উপর পাওয়ার কত দিতে হবে, আমি ধরে নিচ্ছি ওর পাওয়ার a আর ওর পাওয়ার b, দুইজনের পাওয়ার দিয়ে ফেলেছি আমি ab। তাহলে বলো তো আমাদের a প্লাস b দুইটা ঘাতের যোগফল অবশ্যই দ্বিপদীর ঘাতের সমান হতে হবে। তার মানে 1 নাম্বার বৈশিষ্ট্য কমপ্লিট। এবার 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, 2 নাম্বার কেস, এখানে দেখো দুইটা x সূচক করলে যেন আমার x এর পাওয়ার 9 হয়। দেখো তো আমাদের এইখানকার যে প্রথম এক্সটা আছে, এই প্রথম এক্সটা একটু ভালো মতন বোঝার ট্রাই করো। এই প্রথম যে এক্সটা আছে, প্রথম এক্স এর পাওয়ার কিন্তু এখন 2a, কেননা এটার পাওয়ার স্কোয়ার এবং উপরে হচ্ছে a, তার মানে এখন পাওয়ার হচ্ছে 2a। আর নিচে যে এক্সটা আছে তার পাওয়ার কিন্তু b, তার মানে দেখো তো দুইজন ভাগ আকারে আছে, কেননা ওর নিচে আছে, ভাগ আকারে আছে। আর সূচক যদি আমরা করি, আমরা জানি যদি ভাগ থাকে তাহলে ঘাতে ঘাতে কি হয়, বিয়োগ হয়। তার মানে প্রথম x এর পাওয়ার হচ্ছে 2a আর দ্বিতীয় x এর পাওয়ার হচ্ছে b, তাদের পাওয়ার বিয়োগ হবে, যেহেতু সূচক ভাগ আকারে আছে বিয়োগ হবে, এবং সেই বিয়োগফল কত হতে হবে, 9 হতে হবে, কেননা আমরা x এর পাওয়ার 9 চাই। তার মানে প্রথম x এর পাওয়ার হচ্ছে 2a আর দ্বিতীয় x এর পাওয়ার হচ্ছে b, যেহেতু ভাগ আকারে আছে হবে বিয়োগ, এবং বিয়োগফল হতে হবে 9। দেখো এই লাইনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, এবং এই দুই লাইন যদি আমি সমাধান করে ফেলি, দেখো খুব ইজিলি চলে আসতেছে আমাদের a = আসতেছে 7, a = 7 আর b = আসতেছে হচ্ছে 4। তার মানে আমরা বুঝে গেছি যে এইখানে আর a দিব না, এইখানে দিব 7, এইখানে আর b দিব না, এইখানে দিব 4। দেখো প্রথম কেস 1 এ যেটা আমি করেছিলাম, অঙ্কটা সলভ করেছিলাম, আমি ভালো মতোই বুঝতে পারতেছিলাম যে x এর পাওয়ার হবে 4 এই আর আরেকটার পাওয়ার হবে 3, বাট এখন যেহেতু ব্যাপারটা আমি ভালো মতো বুঝতে পারলাম না, এই জন্য আমি a আর b ধরে নিয়ে এখানে ছোট্ট একটা ক্যালকুলেশন করে নিয়ে আসলাম যে কত দিব। দেখো 2x স্কোয়ার আছে আমাদের 7টা, 3/x আছে 4টা, তাহলে মোট কয়টা আছে, মোট আছে 12টা, মোট আছে হচ্ছে আমাদের 12টা, ঠিক আছে। সরি, আমাদের এখানে আসলে b এর পাওয়ার হবে হচ্ছে b হবে 5, তার মানে আমাদের মোট আছে 12টা, আর আমাদের এখানে 2x স্কোয়ার আছে 7টা, 3/x আছে হচ্ছে 5টা, তার মানে আমাদের মোট আনসার দাঁড়াচ্ছে 12 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 2 এর পাওয়ার 7 3 এর পাওয়ার 5 ইন্টু x এর পাওয়ার 9, অর্থাৎ এটাই আমাদের আনসার সহগ। তাহলে দেখো আমাদের মেইন কাজ ছিল কি, আমরা 3টা বৈশিষ্ট্য, 1 নাম্বার বৈশিষ্ট্য তারা গুণ আকারে থাকবে, 2 নাম্বার বৈশিষ্ট্য তাদের ঘাতের যোগফল হবে দ্বিপদীর ঘাতের সমান, আর 3 নাম্বার বৈশিষ্ট্য এই পদের সহগ হবে অ্যাকচুয়ালি পদের বিন্যাস। ঠিক আছে, তাহলে আমরা এগুলো এখন পারবো। দেন আমাদের কেস 3, আমরা আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করি একটু। 2x স্কোয়ার, এটা হচ্ছে কেস 3, 2x স্কোয়ার মাইনাস 3/x, 2x স্কোয়ার মাইনাস 3/x পাওয়ার হচ্ছে 12 এর বিস্তৃতিতে, এত এর বিস্তৃতিতে আমরা বের করব হচ্ছে x বর্জিত পদ, বা অনেকে এটাকে সাধারণ পদও বলে, বা x মুক্ত পদ বা x বর্জিত পদ, একই কথা।
দেখো তো আগের বার যেটা আমি সলভ করেছিলাম, সবাই একটু ভালো মতন বোঝার ট্রাই করি। আগের বার যেটা আমি সলভ করেছিলাম সেটা করেছিলাম হচ্ছে এক্স এর পাওয়ার 9তম পদ, আর এখন এক্স বর্জিত পদ। বলো তো আমরা এক্স এর পাওয়ার কততম পদ সলভ করতে চাই? তাহলে এক্স এর পাওয়ার 0, কেননা এক্স বর্জিত পদ মানে এক্স এর পাওয়ার 0। তার মানে আগের বার সূচক করে যেখানে 9 হয়েছিল, এখন সূচক করে সেখানে রেজাল্ট হবে কি 0। তাহলে দেখো 1 নাম্বার বৈশিষ্ট্য। সবাই এখন আমরা বৈশিষ্ট্য মুখস্থ, আমাদের হাতের তুলিতে অঙ্ক হয়ে যাবে। 1 নাম্বার বৈশিষ্ট্য, তারা গুণ আকারে থাকবে 2x² আর হচ্ছে -3x এরা গুণ আকারে থাকবে, এবং এদের পাওয়ার আমি এমন ভাবে সেট করব, একটা পাওয়ার a আর একটা পাওয়ার b, দুজনের পাওয়ারের যোগফল যেন দ্বিপদীর ঘাতের সমান হয়। তার মানে a + b = হচ্ছে 12। এখন দেখো, যেহেতু x বর্জিত পদ, সেহেতু x আর x সূচক করলে রেজাল্ট হবে 0। তার মানে এই x এর পাওয়ার হচ্ছে 2a আর x এর পাওয়ার হচ্ছে b, যেহেতু ভাগ আকারে আছে সূচক করলে হবে বিয়োগ। তার মানে 2a - b = হবে হচ্ছে 0। দেন এই দুই লাইন থেকে আমরা পেয়ে যাচ্ছি a = 4, আর a = যদি 4 হয় দেন b = হতে হবে 8। তার মানে আমরা ab পেয়ে গিয়েছি। এখন আর কোনো কথা নাই, এটা প্রথমটার পাওয়ার হবে 4, দ্বিতীয়টার পাওয়ার হবে 8। তার মানে পদ লিখে ফেলেছি, সহগ লিখি নাই। আর 4 নাম্বার বৈশিষ্ট্য ছিল সহগ = পদের বিন্যাস। তাহলে আমাদের প্রথম আছে 4টা, পরে আছে 8টা, মোট আছে 12টা। 12 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল। সবাই ক্লিয়ার এটা? তাহলে আমাদের আনসার দাঁড়াবে এটা 12 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 এর পাওয়ার 4 ইন্টু -3 এর পাওয়ার 8 ইন্টু, আর এক্স দেওয়ার দরকার নাই, এক্স এর পাওয়ার 0ই হবে। তারপরে এইটা হবে আমাদের সহগ বা পদের মান। তাহলে আমাদের এক্স এর পাওয়ার কিছু থাকলেও পারি, এক্স বর্জিত পদ হলেও পারি, তার মানে আমরা যে কোনো কিছুই সলভ করতে পারি। ওকে, পরের কেস আমরা 4 নাম্বার কেস নিয়ে আলাপ আলোচনা করব। 4 নাম্বার কেস দেখো, আমরা 4 নাম্বার কেস নিয়ে আলাপ আলোচনা করার আগে একটা সিদ্ধান্ত নিয়ে নেই। দেখো তো, x + y এর কিউব যখন আমি লিখতেছিলাম, আমাদের ওই যে 3 নাম্বার বৈশিষ্ট্য অনুযায়ী লিখি, প্রথম পদের পাওয়ার কিউব, পরের পদেরটা 0, তারপরে 3, এইটা কিউব, এটা হচ্ছে এটা 1 কমে যাবে স্কোয়ার, এটা 1 বাড়বে, দেন আবার 3 সহগ, দেন হচ্ছে xy² প্লাস হচ্ছে x0y³। ওকে, এইখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিব। দেখো তো, এইটা হচ্ছে 1 নাম্বার পদ, এইটা 2 নাম্বার পদ, এইটা 3 নাম্বার পদ, আর এইটা হচ্ছে 4 নাম্বার পদ। মোট পদ 4টা। আমরা একটু আগে যখন লিখতেছিলাম, দেখো আগের অঙ্কগুলোতে প্রথমটার পাওয়ার লিখতেছিলাম a, দ্বিতীয়টার পাওয়ার লিখতেছিলাম হচ্ছে b। তার মানে আমরা এর মান আর b এর মান দুটা ছোট্ট সমীকরণ সমাধান করে বের করে নিচ্ছিলাম। কিন্তু এইবার একটু দেখো তো, আমার প্রথম পদের পাওয়ার হচ্ছে a, দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে b। তাহলে দ্বিতীয় পদের b একটু চিন্তা করো তো, 1 নাম্বার পদে b কত? এই bটা দ্বিতীয় পদের পাওয়ার কত? 1 নাম্বার পদে দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে 0। 2 নাম্বার পদে দ্বিতীয় পদের পাওয়ার 1। 3 নাম্বার পদে দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে 2। 4 নাম্বার পদে 3। অর্থাৎ যদি 7 নাম্বার পদ হতো তাহলে কত হতো? প্রথম পদে 0, দ্বিতীয় পদে 1, তৃতীয় পদে 2, চতুর্থ পদে 3। তাহলে 7 নাম্বার পদে কত হতো? 7। 7 নাম্বার পদে হতো 6। 8 নাম্বার পদে হতো 7। 10 নাম্বার পদে হতো 9। তার মানে আমরা কি একটা জিনিস বুঝছি, যে যততম পদ দ্বিতীয়টার পাওয়ার অর্থাৎ b হবে, তার চাইতে একটা কম। অর্থাৎ তম পদ যা, বির মান তার থেকে একটা কম। তার মানে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি b = তম পদ -1। b = তম পদ -1। তার মানে আমাকে যদি বলে অষ্টম পদটি কত, অষ্টম পদটি কত, এর মানে হচ্ছে b এর পাওয়ার কত? 7। কেননা যে পদ b এর পাওয়ার তার চাইতে 1 কম, অর্থাৎ b তার চাইতে 1 কম। তাহলে দেখো আমরা একটা অঙ্ক সলভ করে ফেলি, এবং খুব সহজে সলভ করে ফেলি। 2x² + 3x, 2x² + 3x পাওয়ার হচ্ছে 12 এর বিস্তৃতিতে, এত এর বিস্তৃতিতে কোশ্চেন হচ্ছে অষ্টম পদ কত? অষ্টম পদ কত? বিস্তৃতিতে অষ্টম পদ কত, এটা হচ্ছে কোশ্চেন। ওকে, আমরা বলেছি আমরা 4টা বৈশিষ্ট্য শিখেছি, 4টা বৈশিষ্ট্য দিয়ে সব অঙ্ক সলভ করে ফেলবো। তাহলে আমার 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা গুণ আকারে থাকবে। সো গুণ আকারে থাকলো 2x² + 3x, তারা গুণ আকারে থাকলো, সরি।
তারা গুণ আকারে থাকলো 1 নাম্বার কথা, এবং দুইজনের পাওয়ারের যোগফল হবে 12, অর্থাৎ দ্বিপদীর সমান। এটা 2 নাম্বার বৈশিষ্ট্য। এখন একটু আগেই শিখে এসেছি আমরা অষ্টম পদ বের করব, অষ্টম পদ। তাহলে বলো তো বি কত? বি 7, তার মানে আমাদের বি হবে 7। তাহলে যদি বি 7 হয় আর মোট যদি 12 হতে হয়, তাহলে এ কত? এ অবশ্যই 5। তার মানে এখন আর এটা আমাদের কাছে কোনো অঙ্কই না। তাহলে 5টা আছে আর 7টা আছে, মোট আছে 12টা, 5টা আর 7টা, খুব ইজিলি হয়ে যাচ্ছে আমাদের অঙ্ক। তার মানে আমাদের উত্তর দাঁড়াচ্ছে 12 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 পাওয়ার 5 ইন্টু 3 পাওয়ার 7 ইন্টু এইখানে x এর পাওয়ার হচ্ছে 10, এইখানে x এর পাওয়ার হচ্ছে 7, তাহলে বিয়োগ করে দিলে x এর পাওয়ার 3। তাহলে এইটা হচ্ছে আমাদের সহগ, অষ্টম পদের সহগ এইটা, আর মোট হচ্ছে আমাদের অষ্টম পদ। তাহলে সবাই বুঝছে কিনা? যদি আমাদের বলে 12তম পদ কত, তখন দ্বিতীয়টা হবে আমাদের কত? 11। ঠিক আছে, তার মানে আমাদের কোনো পদের পাওয়ার বললে পারি, যদি বলে x বর্জিত পদ তাও পারি, যদি বলে অমুক পদটা কত তাও পারি। তার মানে আমাদের এখন আর কোনো অসুবিধা নেই। এখন এইটা দিয়ে আমরা আরেকটা কাজ করে ফেলবো, আরেকটা কাজ খুব সহজে করে ফেলবো। দেখো তো আমাদের বইতে একটা কথা ছিল, বা ভর্তি পরীক্ষাতেও এই জিনিসটা খুব আসে, সেটা হচ্ছে মধ্যপদ, মধ্যপদ নির্ণয়। এবং আমরা এখানে একটা কথা এখন আর ডিটেলসে এটা নিয়ে আমরা আলোচনা না করে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে আমাদের ছিল একটা কথা এরকম যে a প্লাস বি পাওয়ার হচ্ছে n, n যদি জোর হয়, n যদি জোর হয় তবে মধ্যপদ থাকতে হচ্ছে একটা, আর n যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ থাকতে হচ্ছে কয়টা? মধ্যপদ থাকতে হচ্ছে 2টা। এখন সেটা কেন? দেখো তো, a প্লাস বি যদি কিউব হয়, যেহেতু কিউব সেহেতু আমার পদ হবে কয়টা? আমরা আজকে টাইপ 1-এ শিখেছিলাম পদ সংখ্যা নির্ণয়, পাওয়ার 3, তাহলে পদ হবে অবশ্যই কয়টা? 4টা। পদ যদি 4টা লিখি, তাহলে দেখো তো মধ্যের পদ মানে কি? দুদিক থেকে এসে মাঝের পদ, দেখো তো মাঝে পদ কয়টা? 2টা। তাহলে পাওয়ার বিজোড় হলে মধ্যপদ 2টা। কিন্তু a প্লাস বি পাওয়ার যদি আমি 4 বলতাম, তাহলে দেখো তো পদ হইতো কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। যদি 5টা পদ হতো, দেখো প্রথম দিক থেকে 2টা বাদ, পরের দিক থেকে 2টা বাদ, তাহলে মধ্যপদ আসতো আমাদের অ্যাকচুয়ালি 1টা। তার মানে পাওয়ার যদি বিজোড় হয় মধ্যপদ হবে 2টা, পাওয়ার যদি জোড় হয় তাহলে মধ্যপদ হবে 1টা। এবং এই মধ্যপদের ব্যাপারটা আমরা জানতাম, যদি জোড় হয়, যদি জোড় হয় তাহলে মধ্যপদ হয় হচ্ছে n/2 প্লাস 1তম পদ। আর যদি বিজোড় হয়, যদি বিজোড় হয় তখন মধ্যপদ হচ্ছে 2টা, একটা আর একটা। বিজোড় একটা হচ্ছে n প্লাস 1/2 প্লাস 1তম পদ, আর একটা হচ্ছে n মাইনাস 1/2 প্লাস 1তম পদ। তার মানে পাওয়ার যদি জোড় হয় সেটা হচ্ছে n/2 প্লাস 1তম পদ, আর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এই বাকি দুইটা আমরা পেরে যাব। এখন দেখো অঙ্ক কিভাবে আমরা সলভ করি, মধ্যপদের অঙ্ক। আমরা কিন্তু আগেই কথা বলেছি সব অঙ্ক হবে, বৈশিষ্ট্য হচ্ছে টোটাল 4টা বৈশিষ্ট্য দিয়ে, এবং বৈশিষ্ট্য আমরা দ্বিপদীর আগেই আলোচনা করেছি। বৈশিষ্ট্য পারলে আসলে সব অঙ্ক পারা যায়। দেখো আমরা একটা অঙ্ক লিখি, 4x প্লাস 3/x স্কোয়ার, 4x প্লাস 3/x স্কোয়ার এর পাওয়ার হচ্ছে দিলাম 12, এর বিস্তৃতিতে এত, এর বিস্তৃতিতে কোশ্চেন হচ্ছে মধ্যপদ কত? মধ্যপদ কত? এখন দেখো তো পাওয়ার যেহেতু জোর, পাওয়ার জোর, তার মানে মধ্যপদ হবে আমাদের কয়টা? একটা, এবং সেই মধ্যপদটা হবে হচ্ছে 12/2 প্লাস 1তম পদ, তার মানে 7তম পদ। বলতো কততম পদ? 7ম পদ। দেখো তো একটু আগেই অঙ্ক করেছে কিনা, যদি 7ম পদ হয় তাহলে বি কত? বি তম পদ থেকে 1 কম, তার মানে বি হচ্ছে কত? 6। তাহলে প্রথম বৈশিষ্ট্য তারা গুণ আকারে থাকবে, 4x আর হচ্ছে 3/x স্কোয়ার, প্রথম কথা তারা গুণ আকারে থাকবে। আর তারা যদি গুণ আকারে থাকে, যেহেতু 7ম পদ, তার মানে আমাদের বি অর্থাৎ দ্বিতীয় পদের ঘাত হবে হচ্ছে 6, আগের কেসে আমরা অঙ্ক করেছি। আর মোট হচ্ছে কত? 12, তার মানে 12 করতে হলে এটাও দিতে হবে 6। দেখো কাজ কিন্তু কমপ্লিট হয় নাই, আমাদের আগে কি দিতে হবে? সহগ দিতে হবে, আর সহগ হবে 12 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমাদের আনসার দাঁড়াচ্ছে হচ্ছে এইরকম, 12 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 এর পাওয়ার 6 ইন্টু 3 এর পাওয়ার 6, আর এইখানে x এর পাওয়ার 6, x এর পাওয়ার -6। তার মানে এইটা হবে আমাদের সহগ, আর পুরা জিনিসটাই হবে আমাদের মধ্যপদ।
তার মানে মধ্যপদের অঙ্ক আমাদের এইভাবে হচ্ছে, খালি বের করে নিতে হবে কততম পদ, আর কততম পদ বললেই আমরা জানি বির মান হচ্ছে তম পদ থেকে এক কম, আর বি যদি পারি মোট সমান করতে হলে আমরা সবই পেরে যাব। ঠিক আছে, তার মানে মধ্যপদ হলেও আমাদের আর কোনো অসুবিধা নাই। আমরা আরেকটা কেস পড়বো, এটা হচ্ছে আমাদের কেস 6। ওকে, আমরা একটু দ্রুত যাচ্ছি এই জন্য যে অল্প সময়ের মধ্যে অনেকগুলা দ্বিপদীর অনেকগুলা ব্যাপার একটু কভার করব। এই জন্য সবাই সাথে থাকলে এবং কথা যদি আমরা না বুঝতে পারি, মানে কোনো একটা কথা কোনো কারণে যদি না বুঝতে পারি, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানানোর জন্য বলতেছি। আর টোটাল আসলে আমরা চাচ্ছি যে ব্যাপারটা নিয়ে সবাই একটু দ্বিপাক্ষিক আলাপ আলোচনা হোক। তো সবাই যার যার অবস্থান থেকে যার যার মতামত সবাই শেয়ার করলে ভালো লাগবে ব্যাপারটা। ওকে, তাহলে পরের কেস আমরা বলছি 1 + x কিউব পাওয়ার হচ্ছে 9 এর বিস্তৃতিতে, এত এর বিস্তৃতিতে কোশ্চেন হচ্ছে x এর পাওয়ার 5 এর সহগ কত, x এর পাওয়ার 5 এর সহগ কত। ওকে, তাহলে এইবার দেখো তো আমাদের পদ আছে কয়টা, পদ 3টা, বাট আমাদের কাজ কিন্তু একটাই, আমরা দ্বিপদীর বৈশিষ্ট্য দিয়ে সব অঙ্ক করে ফেলবো। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য অনুযায়ী পদ সমূহ গুণ আকারে থাকবে, তার মানে 1x আর x কিউব এরা অবশ্যই গুণ আকারে থাকবে। এবং 2 নাম্বার বৈশিষ্ট্য ছিল তাদের ঘাতের যোগফল হবে দ্বিপদীর ঘাতের সমান, তার মানে তাদের ঘাতের যে যোগফলগুলা দিয়ে দিব সেটা হবে দ্বিপদীর ঘাতের সমান। এখন কথা হচ্ছে আমি এদের ঘাতের যোগফল বানাবো 9, কিন্তু ঘাতগুলো এমন ভাবে দিব যেন x এর পাওয়ার 5 হয়, কেননা আমরা x এর পাওয়ার 5 এর সহগ চাই, x এর পাওয়ার 5 এর সহগ চাই। তার মানে পাওয়ারের যোগফল হবে 9, বাট x বরাবর পাওয়ারের হবে হচ্ছে 5। ওকে, এই কাজটা আমরা কিভাবে করব, কাজটা একটু সহজ বুদ্ধি করে করব। সেটা হচ্ছে x এর সবচেয়ে বড় পাওয়ার যেটা থাকবে, সবচেয়ে বড় পাওয়ার প্রথমে ওর মাথার উপর একটা গুল্লা দিব। তাহলে ওর মাথার উপর একটা গুল্লা দিলাম। যদি ওর মাথার উপর গুল্লা দিই তাহলে দেখো তো x এর পাওয়ার কত হয়ে গেছে, x এর পাওয়ার হচ্ছে 0, কিন্তু আমার লাগবে তো x এর পাওয়ার 5। এই x এর পাওয়ার 0, তাহলে x এর পাওয়ার 5 যদি বানাইতে হয় তাহলে এইটার পাওয়ার কত দিতে হবে, এইটার পাওয়ার দিতে হবে হচ্ছে 5। তাহলে দেখো একটার উপর দিয়েছি 0, একটার উপর দিয়েছি 5, বানাতে হবে মোট কত 9। তাহলে এই 1 এর পাওয়ার কত দিতে হবে, 1 এর পাওয়ার অবশ্যই দিতে হবে হচ্ছে 4। তাহলে দেখো মোট যোগফল হয়েছে 9 এবং x এর পাওয়ার হয়ে গেছে 5। কাজ কমপ্লিট হয় নাই, কেননা আগে আমাদেরকে সহগ দিতে হবে, আর সহগ ইকুয়ালস টু হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল। পদের বিন্যাস 4টা 5টা 0টা। ঠিক আছে, একটা স্টেপ পার করে ফেললাম। দেখো এইরকম আরো পদ হতে পারে, সেই পদটা কেমন হবে আবার এদেরকে লিখবো, আমরা আবার লিখবো। সেকেন্ড কেস, যেটার মাথার উপর আমি আগের বার 0 দিয়েছিলাম, এইবার ওইটার মাথার উপর দিব হচ্ছে 1। যদি 1 দিই তাহলে দেখো তো x এর পাওয়ার কত হচ্ছে 3 × 1, তার মানে x এর কিউব, কিন্তু আমার বানাতে হবে x এর পাওয়ার 5। তাহলে x এর কিউব বানাতে হবে x এর পাওয়ার 5। তাহলে x এর পাওয়ার যদি 5 বানাতে হয় তাহলে এখানে অবশ্যই কত দিতে হবে 2। দেখো একটার পাওয়ার দিয়েছো 1, একটার পাওয়ার দিয়েছো 2, মোট 9 বানাতে হলে এইটার পাওয়ার দিতে হবে 6। তাহলে আগে বিন্যাস 9 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল, ওইটা দেওয়ার দরকার নেই। তার মানে আমাদের আরো একটা স্টেপ কমপ্লিট। দেখি এরকম আরো আছে কিনা। x কিউব, তাহলে প্রথমবার দিয়েছিলাম 0, তারপরের বার 1, তারপরের বার দিতে হবে হচ্ছে 2। যদি 2 দিয়ে ফেলি দেখো x হচ্ছে কত হয়ে যাচ্ছে 3 × 2 = 6, পাওয়ার হয়ে যাচ্ছে বেশি। তার মানে এরকম আর পদ নাই, আমাদের এরকম পদ আছে হচ্ছে 2টা, প্রথমেরটা পদ পরেরটা আর একটা পদ। তাহলে তুমি দেখো তো আমাদের যদি এরকম 2টা পদ আসে, মনে করো একটা হচ্ছে 2x এর পাওয়ার 5 আর একটা হচ্ছে 3x এর পাওয়ার 5, দুইটাই দেখো x এর পাওয়ার 5। এদেরকে যদি আমি যোগ করি তাহলে আমার পদ আছে 2টা, দুইটাকে যদি একসাথে করে ফেলি, একত্র করে ফেলি, তাহলে দেখো 5x এর পাওয়ার 5, দেখো 2টা সহগ আমাদের যোগ হচ্ছে। তাহলে আমাদের এইখানেও x এর পাওয়ার 5, এইখানেও x এর পাওয়ার 5, সহগ হচ্ছে 2টা। তার মানে এই 2টা সহগ অবশ্যই আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তার মানে এই 2টা সহগ যোগ করে দিলেই আমাদের উত্তর। তার মানে প্রথমে আমি x এর পাওয়ার 0 দিব, বড়টার পাওয়ার 0 দিব, চেক করবো একবার, 1 দিব, চেক করবো একবার, 2 দিব। যখনই দেখবো বেশি হয়ে যাচ্ছে তখনই সাথে সাথে আমাদের আনসার ক্যান্সেল। ঠিক আছে,
তাহলে আমরা আরেকটা প্রবলেম লিখি ঠিক একই টাইপের, এটা তোমরা বাসায় সলভ করবা এবং সলভ করে আমাদের ভিডিওর নিচে এটা কমেন্ট করে জানাবা যে এটার আনসার কত। তাহলে 2 প্লাস এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে 8। কোশ্চেনটা লিখে নেই আমরা সবাই। 2 প্লাস এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে 8। এত এর বিস্তৃতিতে কোশ্চেন হচ্ছে এক্স এর পাওয়ার 4 এর সহগ কত, এত সহগ কত। তাহলে সবার কাজ এটা হোমওয়ার্ক, সহগ কত। ওকে, হোমওয়ার্ক এটা আমরা সলভ করে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আমরা সবাই জানিয়ে দিব যে আমাদের উত্তর কত হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কেস 6 কমপ্লিট, অর্থাৎ আমাদের এখন ঘটনা আমরা এতটুকু বুঝলাম যে দ্বিপদীর পদ সংখ্যা রিলেটেড অঙ্ক আসুক, কোনো একটা স্পেসিফিক পদের সহগ আসুক, সেটা যেভাবেই আসুক, এক্স এর পাওয়ার আকারে আসুক, এক্স মুক্ত পদ আসুক, তম পদ আসুক, মধ্য পদ আসুক, আর এরকম ত্রিপদী, চতুর্পদী, পঞ্চপদী যাই আসুক না কেন, আমরা আস্তে আস্তে এখন সব সলভ করতে পারবো। এবং সবই পারবো তখনই যখন আমরা দ্বিপদীর 4টা বৈশিষ্ট্য পারবো। এখন আর এনসিআর, এনপিআর এগুলা কিছুই লাগবে না, এ প্লাস এন টু দি পাওয়ার আর এগুলা কিছুই লাগবে না, জাস্ট বৈশিষ্ট্য দিয়ে অঙ্ক হয়ে যাবে। আমরা আরেকটা অঙ্ক সলভ করবো, এটা আমাদের কেস 7। কেস 7 হচ্ছে ব্যাপারটা এরকম। দেখো আমাদের কোশ্চেন আসছে, ধরে নাও কোশ্চেন আসছে এরকম যে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস 3x এর পাওয়ার হচ্ছে 7। এত এর বিস্তৃতিতে কোশ্চেন হচ্ছে এক্স এর পাওয়ার 5 এর সহগ কত। এই টাইপের অপশন, এটাকে আমরা এসডিআই লিখে রাখি, এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট এসডিআই, এবং খুবই ইম্পর্টেন্ট এইটা, এই ধরনের প্রবলেম যে এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট আসবে এটা। ঠিক আছে, সেটা হচ্ছে 1 প্লাস এক্স ইন্টু সামথিং। এখানে দেখো দুইজন আছে, গুণ আকারে দুইজন আছে, বলছি এত এর বিস্তৃতিতে এক্স এর পর 5 এর সহগ কত। এখন সবাইকে আগে কোশ্চেন করি, বলো তো এখানে বিস্তারটা হবে কার? অ্যাকচুয়ালি বিস্তারটা হবে কিন্তু 1 প্লাস 3x এর পাওয়ার হচ্ছে 7, কেননা ওই দ্বিপদীর পাওয়ার আছে, তার মানে বিস্তার হবে। এখন কথা বলো তো এইটার বিস্তারে মোট কতগুলা পদ হবে? মোট পদ হবে আমাদের 8টা। কেননা পাওয়ার কত? 7। আগে গুণ আছে কত? আগে গুণ আছে 1 প্লাস এক্স। তার মানে কি দেখো, আমি আমার বিস্তার করে পদ পেয়েছি 8টা, তার আগে গুণ আছে 1 প্লাস এক্স। তার মানে 1 দিয়ে একবার পুরোটার গুণ হবে, আবার এক্স দিয়ে একবার পুরোটাকে গুণ হবে। একবার 1 দিয়ে পুরাটাকে গুণ, আর একবার এক্স দিয়ে পুরাটাকে গুণ। তার মানে একবার 1 দিয়ে গুণ আর একবার এক্স দিয়ে গুণ। বলতো আমি কাকে চাই? আমি চাই এক্স এর পাওয়ার 5। তার মানে 1 দিয়ে যখন আমি গুণ করব তখন এক্স এর পাওয়ার 5ই হবে এক্স এর পাওয়ার 5। আর যখন আমি এক্স দিয়ে গুণ করব তাহলে বলতো এক্স এর পাওয়ার কত হবে? এক্স এর পাওয়ার 5। তাহলে এক্স এর পাওয়ার 4 কিন্তু হবে এক্স এর পাওয়ার 5। তার মানে আমার কিন্তু একবার বের করতে হবে, যেহেতু একবার 1 দিয়ে গুণ একবার এক্স দিয়ে গুণ, তাহলে একবার বের করতে হবে এক্স এর পাওয়ার 5 এর সহগ, একবার বের করতে হবে এক্স এর পাওয়ার 4 এর সহগ। আসলে বিস্তারটা কার? বিস্তারটা হচ্ছে 1 প্লাস 3x টু দি পাওয়ার 7 এর বিস্তার। তার মানে দেখো আগে এটা সলভ করি। প্রথম কথা, তারা গুণ আকারে থাকবে, তার মানে 1 আর 3x এরা গুণ আকারে থাকবে, এবং তাদের পাওয়ার আমি এমন ভাবে দিব যোগফল যেন হয় 7। 2 নাম্বার বৈশিষ্ট্য, যোগফল যেন হয় 7। কিন্তু যেহেতু আমার x এর পাওয়ার 5, এইখানে x এর পাওয়ার 5 লাগবে, তার মানে এইখানে দিব 5 আর এখানে দিব 2। দেখো এটা দিলাম 5, এটা দিলাম 2, তাহলে x এর পাওয়ার হয়ে গেছে 5। তাহলে আগে সহগ দিব 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল। সো একটা পার্ট পেয়ে গিয়েছি। আবার যখন x এর পাওয়ার 4 বের করব তখন 1 নাম্বার কথা, তারা গুণ আকারে থাকবে এবং দুজনের পাওয়ার আমি এমন ভাবে দিব যোগফল হবে 7, বাট x এর পাওয়ার হতে হবে 4। তার মানে x এর পাওয়ার 4 আর এইটা পাওয়ার 3। তার মানে আগে আমরা সহগ দিব, আর আগের সহগ হবে 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে দেখো আমরা টার্ম পাচ্ছি, এইখানেও কিন্তু x এর পাওয়ার 5, কেননা x ইন্টু x এর পাওয়ার 4, আর এইখানেও x এর পাওয়ার 5। তার মানে আমাদের উত্তর হবে আসলে দুইটা। 1 নাম্বারটার প্রথমটার উত্তর হবে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 এর পাওয়ার 5 যোগ দ্বিতীয় স্টেপ 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 এর পাওয়ার 4। এই দুইটাই আনসার। আর কেন যোগ করেছি আমরা আগের অঙ্কে বুঝেছি, যদি একই টার্মের একাধিক পদ হয় তাহলে উত্তর হবে তাদের সামেশন। তাহলে আমরা সবাই এটা বুঝছি নাকি বুঝি নাই? অবশ্যই বুঝছি, কেননা আগেও এই ব্যাপার নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। তাহলে দ্বিপদীর প্রথম চ্যাপ্টারে সবগুলো অঙ্কের গুরুবিদ্যা
টোটাল 3টা, সেটা হচ্ছে বৈশিষ্ট্য। এবং মজার বিষয় হচ্ছে সসীম দ্বিপদী হোক অসীম দ্বিপদী হোক, যদি বৈশিষ্ট্য পারি, জাস্ট বৈশিষ্ট্য দিয়ে আমাদের সব অঙ্ক সলভ করে ফেলা যাবে, সব অঙ্ক সলভ করে ফেলা যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো সসীম দ্বিপদীর মোটামুটি সব টাইপের অঙ্কই আমরা কভার করেছি। এখানে আরো একটা কথা আমি একটু বলে নিব, সেটা হচ্ছে আমাদের পরের টাইপ, ধরে নিচ্ছি টাইপ এটা টাইপ 3। টাইপ 3তে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সহগের যোগফল নির্ণয়। সহগের যোগফল নির্ণয়, যোগফল নির্ণয়। ওকে, তাহলে দেখো সহগের যোগফল আমরা কিভাবে নির্ণয় করব। সহগের যোগফল আমরা একটা দ্বিপদীর বিস্তার লিখি, a প্লাস বি কিউব ইকুয়ালস টু হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব। এটা আমরা আগেই জানি, আমাদের আজীবন মুখস্থ, ছোটবেলা থেকে এটা মুখস্থ। দেখো তো a প্লাস বি পাওয়ার কিউব, আমার টোটাল বিস্তারে পদ হয়েছে কয়টা? 4টা। 4টা পদের সহগ, প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদের সহগ 3, তৃতীয় পদের সহগ 3, চতুর্থ পদের সহগ 1। তার মানে সব কয়টা সহগের যদি যোগফল বের করে ফেলি তাহলে আমাদের যোগফল হবে 8। এই হচ্ছে আমাদের মোট যোগফল। তার মানে আমাদের টোটাল যেগুলা পদ হবে, আমরা একটু আগে কিন্তু একটা একটা পদের সহগ বের করতেছিলাম, এখন হচ্ছে সব কয়টা সহগের আমরা যোগফল বের করে ফেলবো, এটা হচ্ছে কাজ। তাহলে দেখো আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি, 4x স্কোয়ার প্লাস 3x টু দি পাওয়ার 14 এত এর বিস্তৃতিতে সহগের যোগফল কত? সহগের যোগফল কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে বলো তো, আমাদের পাওয়ার আছে 14, আজকে টাইপ 1, তাহলে বিস্তারের পদ সংখ্যা কতগুলা হবে? তাহলে পদ সংখ্যা হবে, যেহেতু পাওয়ার 14, তাহলে পদ সংখ্যা হবে 15টা। তাহলে 15টা পদের সহগ হবে কয়টা? 15টা সহগ হবে। আর সেই সব কয়টা সহগ আমরা যোগ করে উত্তর বলবো। তাহলে 15টা পদের সহগ বের করে তারপরে যোগ করা, বলতো কাজটা সহজ না কঠিন? কঠিন না খুব কঠিন? তাহলে অবশ্যই খুব কঠিন হয়ে যাবে। তার মানে আমাদের ডান পাশ দিয়ে অঙ্ক করা আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে। আমাদের ট্রাই থাকবে যে আমরা বাম পাশ নিয়ে একটা অঙ্ক করি, বাম পাশ দিয়ে। দেখো তো ডান পাশ দিয়ে যেহেতু বিস্তার দিয়ে অঙ্ক করা কঠিন, আমরা বাম পাশ দিয়ে ট্রাই করি। দেখো তো আমার দ্বিপদী আছে কত? a প্লাস বি পাওয়ার কিউব। দ্বিপদীতে চলক আছে 2টা, a আর b। চলকের মান আমি 1 ধরে নিই। চলকের মান কত ধরবো? 1 ধরবো। 1 যদি ধরি, দেখো তো 1 প্লাস 1 এর কিউব, তার মানে কত? 8। 2 কিউব মানে 8। তার মানে দেখো আমাদের সহগের যোগফলও ছিল 8 আর 1 প্লাস 1 এর কিউব 8। তার মানে আমরা একটা জিনিস বুঝছি, ডাইরেক্ট দ্বিপদীতে যদি চলকের মান 1 বসাই তাহলে সহগের যোগফল পাওয়া যায়। তার মানে এই দ্বিপদীতে চলকের মান যদি আমি 1 বসাই, x এর জায়গায় 1, 4 ইন্টু 1, 3/1, তার মানে 7 এর পাওয়ার হচ্ছে 14। এটা হবে এটার আনসার, 7 এর পাওয়ার হচ্ছে 14। তাহলে অঙ্ক আমাদের জন্য সহজ হয়ে গেছে। তার মানে আমরা দ্বিপদীতে যদি আমরা হচ্ছে চলকের মান 1 বসাই, সাথে সাথে সহগের যোগফল পাওয়া যায়। তাহলে সবাই এটা বুঝছি। তার মানে আমাদের সহগের যোগফল এখন বের করা কোনো কথাই না, আমরা জাস্ট সহগের যোগফল বের করে ফেলবো, চলকের ভ্যালু 1 বসাবো। তাহলে এটা সবাই বুঝছি নাকি বুঝি নাই? অবশ্যই বুঝে ফেলেছি আমরা। ওকে, তাহলে আমাদের দেখো এই আমাদের এইটা নিয়ে এখানে আরেকটা কেস আমরা পড়বো, এটা হচ্ছে এই একই টাইপের কেস 2। ওকে, তাহলে দেখো আমাদের সহগগুলা কত কত ছিল? 1 3 3 1। যোগফল ছিল হচ্ছে 8, আমাদের যোগফল ছিল হচ্ছে 8। মোট পদ ছিল 4টা, এটা হচ্ছে 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ, এটা 3 নম্বর পদ, এটা 4 নম্বর পদ। মোট পদ হচ্ছে কয়টা? মোট পদ 4টা, যোগফল 8। দেখো তো মোট পদের অর্ধেক পদ বের করার ট্রাই করি। মোট পদের অর্ধেক পদ, তার মানে 2টা পদের যোগ করি। দেখো তো মোট পদের অর্ধেক পদ যোগ করেছি, তাহলে 1 আর 3, 1 আর 3 যোগ করলে কত? 4। মোট সহগের যোগফল ছিল 8, আমার অর্ধেক পদের যোগফল আসতেছে 4। সেটা দেখো তো মোট যোগফলের অর্ধেক কিনা? আমরা তো মোট যোগফল বের করতে পারি। তার মানে অর্ধেক পদের সহগের যোগফল হবে মোট যোগফলের অর্ধেক। যদি দ্বিতীয় অর্ধেক বলতাম, তার মানে দ্বিতীয় অর্ধেক অর্থাৎ শেষ অর্ধেক পদ, তাহলে পরের 2টা 3 আর 1, তাহলেও কিন্তু 4, সেটাও মোট যোগফলের অর্ধেক। তার প্রথম অর্ধেক পদ আর দ্বিতীয় অর্ধেক পদ যদি আসে, তোমার পদের বিস্তারের মোট পদ হবে হচ্ছে তোমার 20টা। তোমাকে বলছে প্রথম 10টার যোগফল কত, সে মোট যোগফলের অর্ধেক। দ্বিতীয় 10টাও মোট যোগফলের অর্ধেক। ওকে, আমাদের কথা শেষ হয় নাই। দেখো 1 2 3 4 5 মোট হচ্ছে মোট 4টা পদ। 1 2 3 4 5 মোট 4টা পদ আছে। জোর পদগুলা যোগ করি, জোর পদ কত? 2 নাম্বার পদ আর 4 নাম্বার পদ, এই 2টা পদ যোগ করি, যোগফল কত? 3 আর 1।
সেটাও কিন্তু 4 মোটের অর্ধেক। বিজোড় পদগুলা যোগ করি, বিজোড় পদ হচ্ছে 1 নাম্বার পদ আর 3 নাম্বার পদ, সেটাও কিন্তু 1 আর 3 যোগ করলে কত? মোটের অর্ধেক। তার মানে আমরা বুঝছি কিনা, প্রথম অর্ধেক পদের সহগের যোগফল ইকুয়াল টু দ্বিতীয় অর্ধেক পদের সহগের যোগফল ইকুয়াল টু জোড় স্থানের পদের সহগের যোগফল ইকুয়াল টু বিজোড় স্থানের পদের সহগের যোগফল ইকুয়াল টু মোট যোগফলের অর্ধেক, অর্থাৎ মোট যোগফল বাই 2। তাহলে বলতো, যদি আমাদের এরকম একটা কোশ্চেন আসতো, এরকম একটা কোশ্চেন আসতো, যে কোশ্চেনটা এরকম আসলো যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 20 41 এর বিস্তৃতিতে এত, এর বিস্তৃতিতে কোশ্চেন হচ্ছে প্রথম 21টা পদের সহগের যোগফল কত? প্রথম 21টা। তাহলে দেখো তো, আমাদের মোট হচ্ছে পাওয়ার হচ্ছে 41, তার মানে 41 এর পাওয়ার বিস্তারে মোট কতগুলো পদ হবে? 42টা। আমি চেয়েছি কয়টা? 21টা, তার মানে আমি অর্ধেক চেয়েছি, তাহলে মোট যোগফলের হবে উত্তর অর্ধেক। আর মোট যোগফল যদি বের করতে চাই, চলকের জায়গায় 1 বসাইতে হয়, তাহলে 1 এর পাওয়ার হচ্ছে 41 বাই হচ্ছে 2, তার মানে 2 এর পাওয়ার 41 বাই 2, তার মানে 2 এর পাওয়ার হচ্ছে 40। তার মানে আমরা বুঝছি, অর্ধেক আসুক, মোট আসুক, জোড় আসুক, বিজোড় আসুক, আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারবো উত্তর মোটের অর্ধেক। ওকে, তাহলে দ্বিপদী প্রথম চ্যাপ্টার যেটা ছিল, সেটা সসীম দ্বিপদীর আলাপ আলোচনা মোটামুটি এটাকে দিয়েই আর একটু এগুলো দিয়েই মোটামুটি সবগুলো অঙ্ক সলভ করে ফেলা যাবে। অর্থাৎ আমি যদি বৈশিষ্ট্য বুঝে ফেলি তাহলে এই কাজ শেষ। তাহলে সবার দায়িত্ব হবে 2 নাম্বার যে চ্যাপ্টার আছে, 2 নাম্বার চ্যাপ্টারের বৈশিষ্ট্যগুলো একটু ভালো মতন বুঝে নিয়ে দেন বৈশিষ্ট্য অনুযায়ী অঙ্ক করা। আমরা আসলে সূত্র অনুযায়ী অঙ্ক করি, এইটা হচ্ছে আমাদের মিস্টেক। এটা মিস্টেক হয় এই জন্য যে, এবং আমাদের ভুল হওয়ারও চান্স হয়ে যায়, যা অঙ্ক ফিল করতে পারি না, কেননা আমার তো সূত্র মুখস্থ। কিন্তু আমি যদি বৈশিষ্ট্য মুখস্থ করে অঙ্ক করি বা বৈশিষ্ট্য বুঝে অঙ্ক করি, তাহলে অঙ্ক আমার কিন্তু ভুল হওয়ার কোনো চান্স নাই, কেননা আমি অঙ্ক এখন বুঝে করতেছি। এই জন্য হচ্ছে বুঝে অঙ্ক সলভ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কেননা সূত্র মুখস্থ করে ভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করাটা সবচেয়ে বড় বোকামি হবে। তুমি যত শর্টকাট, যত সূত্র মুখস্থ করবা, তুমি এতটুকু বুঝো, তোমার ব্রেন থেকে ততগুলো গার্বেজ জমা হচ্ছে। আর ব্রেনে তত গার্বেজ জমা হচ্ছে, আজকে বাসায় বসে 2টা অঙ্ক পারা, ভর্তি পরীক্ষা দিয়ে এসে 2টা অঙ্ক পারা, আর ভর্তি পরীক্ষায় বসে 2টা অঙ্ক পারার মধ্যে কিন্তু আসমান জমিন তফাৎ। তুমি দেখবা এমন হবে, ভর্তি পরীক্ষা ঢুকার আগে যে প্রবলেম পারো, বের হয়ে যে প্রবলেম পারো, ভর্তি পরীক্ষায় বসে বসে পারবা না, কেননা ওইখানে তুমি প্রেশারাইজড হয়ে যাবা। তোমার মাথার মধ্যে অনেকগুলা সাবজেক্ট থাকবে, অনেক গ্যাঞ্জাম হবে, সবকিছু ব্যাপার নিয়ে একটু ঝামেলা হয়ে যাবে। ওকে, আমাদের এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি একটু আলাপ আলোচনা করব। আজ থেকে প্রায় অনেক দিন আগে একদিন সোহাগ ভাইয়ের সাথে আমার বসেছিলাম, তখন ভাইয়া কতগুলা কথা বলেছিল, একটা বই রেফারেন্স করেছিল। ভাইয়ার রেফারেন্সে বইগুলো পড়ে কতগুলা ব্যাপার নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার। আমার কথা হচ্ছে, আমি কোন বই নিয়ে আলোচনা করতেছি সেটা আমরা আলোচনার শেষে বলে দিব। সেই জন্য আমার কথাবার্তায় কারো যদি কোনো কন্ট্রাডিকশন থাকে, তাহলে সবার রিকোয়েস্ট থাকবে আমি যে বইটা লাস্টে রেফারেন্স দিব, এই বই 2টা পড়া, ঠিক আছে? তাহলে আমার কথার সাথে মোটামুটি মিল পাওয়া যাবে। ওকে, টোটাল ওয়ার্ল্ড কতগুলা মিসকনসেপশনের উপর চলতেছে, এবং এই মিসকনসেপশনগুলো এরকম যে, আজকে যদি আমাদের সমাজটা এরকম হইতো যে আমরা সবাই চোর, তাহলে এমতো অবস্থায় সমাজের সবাই চোর। এখন একজনকে গিয়ে যদি আমি বুঝাতে চাইতাম যে চুরি করা খারাপ, তাহলে আমার কথা কিন্তু কেউ নিত না, কেননা যে সমাজের সবাই চোর, সেই সমাজে হচ্ছে চুরি করা সবচেয়ে ভালো কাজ। আর আমাদের সমাজে আমরা সবাই ভালো মানুষ, এখন একজনকে যায় যদি বুঝাই যে চুরি করাটা খারাপ, চুরি করাটা ভালো, তাহলে কিন্তু বোঝানো খুব কঠিন হয়ে যাবে। এই জন্য যে জিনিস সবাই জানে, সে যদি ভুলও জানে, তাহলে ওই ভুলটাও কিন্তু সঠিক। দেখো তো, আমি তোমাকে যদি কোশ্চেন করি যে তোমার বায়োলজিকে নিয়ন্ত্রণ করে কে, বা তোমার বংশগতির বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে কে, তা আনসার হচ্ছে জিন। জিন। এখন কথা হচ্ছে, এই ব্যাপারে ছোট্ট একটা কন্ট্রাডিকশন আছে, এবং ব্রুস লিপটন তার দ্য বায়োলজি অফ বিলিফ বইতে বলেছে যে মানুষের বংশগতির বৈশিষ্ট্যকে জিন নিয়ন্ত্রণ করে না, দেয়ার ইজ সামথিং এলস। তবে তোমার চোখ দুটা কেমন হবে, তোমার নাক কেমন হবে, তোমার কথা বলার স্টাইল কেমন হবে, তোমার হাঁটা কেমন হবে, চুলগুলা কেমন হবে,
এই ব্যাপারগুলা তোমার জিনের উপর ডিপেন্ড করে, বাট তুমি মানুষ কি হবা এটা তোমার জিনের উপর ডিপেন্ড করে না। যদি করতো তাহলে একজন ডাক্তারের ছেলে অটো ডাক্তার হয়ে যেত, একজন ইঞ্জিনিয়ারের ছেলে অটো ইঞ্জিনিয়ার হইতো, একজন কৃষকের ছেলে কখনো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতো না, কেননা কৃষকের ছেলের বডিতে ডাক্তার ইঞ্জিনিয়ার ডিএনএ বা জিন নাই। তার মানে তুমি মানুষ কি হবা সেটা তোমার ডিএনএ বা জিনের উপর ডিপেন্ড করে না, আর ডিপেন্ড করে যেটা সেটা হচ্ছে তোমার বিলিফের উপর, জাস্ট বিলিফ, দ্যাট ইজ। আর ব্রুস লিপটন এটাই বলেছে যে তোমার বংশগতির বৈশিষ্ট্য বা তুমি কি হবা টোটালি ডিপেন্ড করে তুমি কি বিলিভ করো। আমি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝবা। আজকে যদি তোমাকে আমি একটা মাঠের মধ্যে নিয়ে গিয়ে বলেছি তুমি এখানে একটা দৌড় দিবা, এবং এই দৌড়টা তুমি এমন ভাবে দৌড় দিবা, এই দৌড় দিলে দেশের অনেক সুনাম হবে, এই দৌড় দিলে তুমি মেডেল পাবা, তুমি অলিম্পিক জিতবা, এইরকম অনেকগুলা কথাবার্তা করে তোমাকে দৌড় দেওয়ার জন্য আমি মোটিভেট করেছি। এবং তুমি বললে ঠিক আছে ভাইয়া, আমি এখন একটা সেই দৌড় দিয়ে দিব, এবং বাঁশি দেওয়ার সাথে সাথে তুমি সেই স্পিডে একটা দৌড় দিয়ে দিলে, এসে আমাকে বললে ভাইয়া আমি অনেক জোরে দৌড়াইছি, এইটা আমার জীবনের সেরা দৌড়। বাট আমি বলে দিচ্ছি তুমি যে দৌড়টাকে সবচেয়ে সেরা দৌড় বলতেছো, এই দৌড়ের চাইতে মিনিমাম 2 গুণ বেগে তুমি দৌড়াইতে সক্ষম, এবং সক্ষম তখনই যখন তুমি নিজেকে বিলিভ করবা। দেখো আমি তোমাকে ছোট্ট আরেকটা এক্সাম্পল দিই। তোমাকে নিয়ে আমি মিরপুর চিড়িয়াখানাতে ঘুরতে গিয়েছি। ঘুরতে গিয়ে চিড়িয়াখানার ভিতরে ঢুকেই তুমি শুনলে ভিতরে খাঁচা থেকে বাঘ বের হয়ে গিয়েছে, এবং বাঘ যেহেতু বের হয়ে গিয়েছে, সবাই যে যার নিরাপদ দূরত্বে যাচ্ছে, তুমিও দূরত্বে যাচ্ছ। হঠাৎ দেখলে তোমার থেকে 200 মিটার সামনে বাঘ তোমার দিকে চেয়ে আছে। এর মতো অবস্থায় তুমি যে দৌড়টা দিবা, এই দৌড় আর অলিম্পিকের মেডেল দেওয়ার জেতার যে দৌড়, সেম দৌড় না আলাদা দৌড়? অবশ্যই অবশ্যই আলাদা দৌড়। এর মানে কিন্তু এই না যে বাঘ দেখলেই তোমার দৌড় চেইতে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে তোমার সাইকোলজির একটু ডিপে চলে যাই আমি। দেখো তো, বাঘ দেখে দৌড় দেওয়ার সময় তুমি এটা চিন্তা করেছো কিনা, যদি আমি দৌড় দিই তাহলে আমি বেঁচে যাইতে পারি। তার মানে বাঘ দেখে যেহেতু বাঘ থেকে তুমি দৌড়ায় বেঁচে যাইতে পারো, তার মানে তুমি স্ট্রংলি বিলিভ করেছো তুমি বাঘের চাইতে জোরে দৌড়াইতে পারো। এই জন্য তোমার ব্রেইনের যেটা সেন্ট্রাল পার্ট ছিল এটা অ্যাক্টিভ হয়ে গেছে, তোমার বডির যত এনার্জি ছিল তোমার 2 পায়ে চলে গেছে, এবং তুমি তোমার লাইফে সেরা দৌড় দিয়ে ফেলেছো। অর্থাৎ তোমাকে দিয়ে তাই করা সম্ভব যা তুমি বিলিভ করো। বিলিভ, এন্ড দ্যাট ইজ দ্য বায়োলজি অফ বিলিভ। তুমি জীবনে কি হইতে চাও, বিলিভ ইট অর নট, তুমি জীবনে ডাক্তার হইতে চাও, তুমি জীবনে ইঞ্জিনিয়ার হইতে চাও, তুমি একজন কেমিস্ট হইতে চাও, এনিথিং, আমার কথা তুমি স্ট্রংলি বিলিভ করো আমাকে দিয়ে সম্ভব, এবং আমি এটা স্ট্রংলি বিলিভ করি। শুধু বিলিভ না, স্ট্রং বিলিভ। আমি তোমাকে এখন বলি, আমেরিকাতে এখনো এমন ধর্মের মানুষ আছে যারা বছরে একটা নির্দিষ্ট সময় তাদের দেবতার পূজা করে, এবং তাদের ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে ওই পূজা করবে যেদিন, সেদিন পূজা করতে 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 সে যখন দেবতার সান্নিধ্যে পৌঁছায় যাবে, তখন বাইরে থেকে বিষধর সাপ দিয়ে তার বডিতে সবল দেওয়ানো হয়, এবং তার বডির কোনো ক্ষতি হয় না। এর মানে কি? স্বয়ং মানে দেবতার সান্নিধ্যে চলে গেছে দেখে সাপের কামড়ে হচ্ছে না? ব্যাপারটা কিন্তু তা না। তুমি দেখো, সে পূজা করতে 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 সে মনে করতেছে যে আমি দেবতার সান্নিধ্যে চলে গেছি, আর সে তখন স্ট্রংলি বিলিভ করতেছে পৃথিবীর বাহ্যিক কোনো শক্তি আমার কোনো ক্ষতি করবে না। এই জন্য বাইরে থেকে সাপের ছোবল, সাপের বিষ তার বডিতে কোনো কাজ করতেছে না, কেননা কাজ যে করবে না সে স্ট্রংলি বিলিভ করতেছে। এই জন্য আমি বলতেছি, তোমার বৈশিষ্ট্যকে, তোমার লাইফকে তোমার বিলিফ নিয়ন্ত্রণ করে না, বরং তোমার নিয়ন্ত্রণ করে স্ট্রং বিলিফ। এই জন্য বিলিভ করতে হবে স্ট্রংলি। আমি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের পাশের রাষ্ট্র ভারতের, এই কথা আমি সবসময় বলি, ভারতের বাস্কেটবল টিমের প্লেয়ার ছিলেন অনুরেমা সিনহা। 2013 সালের এপ্রিলে অনুরেমা সিনহা তার বাড়ি থেকে দিল্লি ট্রেনে করে ব্যাক করতেছিল মধ্যরাতে। যখন ট্রেনে করে ব্যাক করতেছিল অনুরেমা সিনহা, তখন রাস্তায় কতগুলা ছিনতাইকারী তার ব্যাগ এবং গলার স্বর্ণের চেইন ছিনতাই করার জন্য চলতি ট্রেন থেকে অনুরেমা সিনহাকে ফেলে দেয়। এবং অনুরেমা সিনহাকে চলতি ট্রেন থেকে যখন ফেলে দেয়, তখন উল্টা দিক থেকে একটা ট্রেন এসে তার এক পা হাঁটু থেকে কাটা পড়ে, হাঁটু থেকে কাটা পড়ে তার এক পা ট্রেনে, এবং পিঠে মাল্টিপল ফ্র্যাকচার হয়।
পিঠের 3টা বোনস ভেঙে গেছে, একটা পা কেটে গেছে। অনুরেমা সিনহা সারা রাত বসে বসে দেখছে, তার পা থেকে রক্ত পড়ে পড়ে রক্ত জমাট বাঁধছে, জমাট বাঁধা রক্তে পিঁপড়া লেগে গেছে। অনুরেমা সিনহা দাঁড়ায় দাঁড়ায় বসে বসে ওইখানে দেখছে, সে চিৎকার করছে, মধ্যরাত্রে এখানে চিৎকার করছে, কেউ তাকে বাঁচানোর জন্য আসে নাই। যখন ব্লিডিং হইতে হইতে একটা সময় তার দৃষ্টি শক্তি কমে গেছে, সে মাটির ভাইব্রেশনে বুঝতেছে দুদিক থেকে ট্রেন তাকে অতিক্রম করতেছে। দেন ভোর হয়েছে, এলাকার মানুষ তাকে নোটিস করেছে, পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল এতটাই জরাজীর্ণ অবস্থায় ছিল, হাসপাতালে তার পা ড্রেসিং করার জন্য কোনো অ্যানাস্থেসিয়া বা কোনো অবাসকারক কিছু ছিল না। ডাক্তার নিজের ব্লাড দিয়েছে এবং কোনো প্রকার অবাসকারক ছাড়া অনুরেমা সিনহার পা আর একবার ড্রেসিং করা হয়েছে। এবং অনুরেমা সিনহা বলেছে, জীবনে পা কাটার যন্ত্রণা আমি পেয়েছি 2 বার, একবার পেয়েছি ট্রেনে কেটে, আর একবার পেয়েছি হাসপাতালে। দেন ড্রেসিং করার পরে তাকে দিল্লি ব্যাক নিয়ে আসা হয়েছে। এবং যেহেতু ভারতের ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল বাস্কেটবলে, সে তো সরকারি খুব ভালো ট্রিটমেন্ট মিলেছে তার। অনুরেমা সিনহা হাসপাতালে বসে বলেছে যে আমি অনুরেমা সিনহা, ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে, পিঠের মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, পা কাটা পড়েছে, সারা রাত ব্লিডিং হয়েছে, রক্তে পিঁপড়া লেগে গেছে, তারপরেও যেহেতু আমি মরি নাই, সেহেতু আমার ঈশ্বর আমাকে এমনি এমনি বাঁচায় রাখে নাই, আমার ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে, আমার ঈশ্বর আমাকে দিয়ে কোনো কিছু করাইতে চায়। এবং হাসপাতালের বেডে বসে অনুরেমা সিনহা বলেছে, একদিন আমি এই এক পা নিয়ে আমি একদিন হিমালয়ে উঠবো। এবং 2012 সাল থেকে সে হিমালয়ে ওঠার জন্য প্র্যাকটিস শুরু করেছে এবং আর্টিফিশিয়াল পা লাগিয়েছে, প্লাস্টিকের পা। যখন সে ট্রেনিং এর জন্য গিয়েছে, তার ট্রেনিং এর কোচ বলেছে, এক পা নিয়ে তুমি হিমালয়ে ওঠার স্বপ্ন দেখেছো, এর মানে তুমি অলরেডি হিমালয় জয় করে ফেলেছো। অনুরেমা সিনহা বলেছে, যখন আমি পা লাগিয়েছিলাম প্লাস্টিকের, আমার পায়ের ঘা তখনও শুকায় নাই, পায়ের ঘা আর প্লাস্টিকের মধ্যে ঘর্ষণ হয়ে আমার রক্তে আমার প্লাস্টিকের পা ভেসে যাইতো, তারপরেও আমি পিছপা হই নাই। যতটুকু রাস্তা যাইতে একজন মানুষের 1 ঘন্টা লাগতো, অতটুকু রাস্তা যেতে আমার 1 দিন লেগে যেত, তারপরেও আমি পিছপা হই নাই। 1 দিন 2 দিন 3 দিন করে আমি লেগে থাকছি। এবং একদিন অনুরেমা সিনহা 2015 সালে অনুরেমা সিনহা হিমালয়ে উঠছে 1 পা নিয়ে। এবং অনুরেমা সিনহা বলেছে, মানুষ বিকলাঙ্গ তার শারীরিক ভাবে হয় না, মানুষ বিকলাঙ্গ হয় তার মানসিক ভাবে। আর যে একবার মানসিক ভাবে বিকলাঙ্গ হয়ে যায়, সারা পৃথিবী তার সামনে বিকলাঙ্গ হয়ে যায়। 1 পা নিয়ে যদি অনুরেমা সিনহা হিমালয়ে উঠতে পারে, তাহলে তুমি তোমার সামান্য রেজাল্ট নিয়ে কেন ভার্সিটিতে ভর্তি হইতে পারবা না? তোমাকে আমি হিমালয়ে উঠতে বলতেছি না। সো তোমাকে একটা ছোট্ট ব্যাপার বলি, আজকে হচ্ছে 8 তারিখ, তার মানে আমার ভর্তি পরীক্ষার জন্য, আমার যদি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ধরি অক্টোবরের 13 তারিখ, তাহলে তুমি দেখো অক্টোবরের 13 তারিখ আর আজকে 8 তারিখ, তার মানে তোমার কাছে এখনো 2 মাস 7 দিন বা 2 মাস 6 দিন মতন টাইম আছে। ধরে নিচ্ছি 2 মাস না ধরে আমি 60 দিন ধরি, 60 দিন, প্রত্যেকটা দিন 24 ঘন্টা, এতগুলো ঘন্টাকে যদি আমি 60 দিয়ে গুণ করি, তাহলে এতগুলো মিনিট। বা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যেদিন তুমি দিবা, ওই দিন হচ্ছে 90 মিনিটের একটা পরীক্ষা দিবা, মাত্র 90 মিনিট। বাট না, মাত্র 90 মিনিটের একটা পরীক্ষা দেওয়ার জন্য তোমার হাতে প্রায় 1 লক্ষ মিনিটের মতন টাইম আছে। তাহলে 90 মিনিটের তুমি একটা গেম খেলবা, যে গেমের জন্য তোমার কাছে প্রস্তুতি নেওয়ার টাইম আছে 1 লক্ষ মিনিট। তুমি মাসে গুইনো না, তুমি দিনিতে গুইনো না, তুমি ঘন্টায় গুইনো না, তুমি টাইম গুনো মিনিটে। প্রত্যেকটা মিনিটকে গুরুত্ব দাও। 1 লক্ষ মিনিট ধরে নিজেকে প্রস্তুত করে 90 মিনিটের একটা পরীক্ষা দিবা, তাহলে কতগুলা কাজ করা সম্ভব। তার মানে তোমার হাতে এখনো হিউজ অ্যামাউন্টের টাইম আছে। এর মানে হচ্ছে আমার প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ না, প্রত্যেকটা ঘন্টা না, আমার কাছে আজকের থেকে প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ, প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। জাস্ট প্রতিটা মিনিটকে গুরুত্ব দাও এবং তোমাকে দিয়েই সম্ভব, এবং সম্ভব করে দেখাইতে হবে। কেননা আমি আগেই বলেছি, যদি খেলতেই হয় তাহলে স্টেজে খেলবো। আমি সবাইকে দেখিয়ে দেব যে আমার রেজাল্ট যাই হোক না কেন, আমি পারি এবং আমিই পারি। কেননা আর 10 জন যদি পারে, তাহলে আমিই পারি। এবং সবার জন্য আমার শুভকামনা থাকবে। অনেক 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 বড় হও। দেখা হবে বিজয়ের মঞ্চে এবং ভার্সিটি ক্যাম্পাসে দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।